পড়ছিলাম ভালোবাসি কও, কলমে নুজাই ফানুন, পর্ব সংখ্যা 7। না না, আমি আপনার সাথে একই বিছানায় শুতে পারবো না। আমার রুচি এতটাও খারাপ নয় যে রাতে তোকে একা পেয়ে তোর সাথে খারাপ কিছু করব। পরাগ ভাই একটু থেমে পুনরায় বললেন, তুই কোনো দামি কিছু না যে তোর প্রতি লোভ হবে আমার। পরাগ ভাইয়ের কথার টোনে স্পষ্ট বোঝা গেল তিনি আমাকে ভদ্র ভাষায় অপমান করলেন। অবশ্য তার কাছ থেকে অপমান ছাড়া বেশি কিছু আশা করাটাও বোকামি। তিনি একবার বাঁকা চোখে আমার দিকে তাকিয়ে সিঁড়ি বেয়ে উপরের দিকে গেলেন। আমি তার পিছু নিলাম। আমাকে দেখেই তিনি পা থামালেন। ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলেন, কি চাই? মামুর বেটার দেখছি ভুলে যাওয়ার রোগ আছে। এই রোগ নিয়ে সে নাকি আবার কলেজের লেকচারার হয়েছে। কথাগুলো মনে মনে বললেও মুখে বলার সাহস হলো না। আমাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে পরাগ ভাই পুনরায় ভুরু কুঁচকালেন। আমি শুকনো ঢোক গিলে শান্ত গলায় বললাম, আপনি ঠিক বলেছেন পরাগ ভাই। বাবা মায়ের নিজেদের মধ্যে কথা বলা দরকার। তারা থাক নিজেদের মতো। আমি আপনার সাথে ঘুমাবো। তোর সাথে বেড শেয়ার করার কোনো ইচ্ছে নেই আমার। শুধুমাত্র ফুপি আঙ্কেলকে একা ছেড়ে দেওয়ার জন্য অফারটা দিয়েছিলাম। কিন্তু এখন অফারের মেয়াদ শেষ। যা গিয়ে নাদিরার পাশে ঘুমিয়ে পড়। নাদিরা ঘুমের ঘোরে নাক ডাকে। আমি তার পাশে থাকতে পারবো না। আমি আপনার সাথে থাকি প্লিজ। একটা রাতই তো। তোর সাথে বেড শেয়ার করলে আমার সকালে উঠে গোসল করতে হবে। তখন গোসল করে কি পরবো? তোর বাপের আধমনে শার্ট আর লুঙ্গি। আজব তো, গোসল করতে হবে কেন? পরাগ ভাই কিঞ্চিত ঠোঁট বাঁকালেন। বিদ্রুপ কণ্ঠে বললেন, তোর মতো মেয়ের সাথে বেড শেয়ার করব আর নিজেকে শুদ্ধ করব না? এরপর আর কোনো শব্দ নেই, শুধু দরজা ঠাস করে বন্ধ হয়ে যাওয়ার শব্দ ছাড়া। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে তিনি আমার মুখের উপর দরজা বন্ধ করে দিলেন। আমাকে 4 আনার দামও দিলেন না। কাউয়া লোক একটা। তুই সারা জীবন তোর বউয়ের হাতে ছ্যাঁচা খেয়ে মরবি। মনে মনে এরকম আরো অভিশাপ দিয়ে আমি নাদিরার পাশে এসে শুয়ে পড়লাম। আমার উপস্থিতি টের পেয়ে নাদিরা তার গল্পের ঝুড়ি নিয়ে বসলো। তবে এখন তার গল্পের কোথাও নিজের এক্স বয়ফ্রেন্ড ছিল না। তার পুরো গল্প জুড়ে দিল পরাগ ভাই। বুঝতে পারলাম রুশুর পাশাপাশি নাদিরাও পরাগ ভাইকে নিয়ে স্বপ্ন দেখছে। এই এক ফুল দো মালি আর কি। সকাল থেকে মুখ ভার করে বসে আছে নাদিরা। আজকে সে নিজের বাড়ি ফিরে যাবে। মা নাদিরার পছন্দের খাবার রান্না করেছে, কিন্তু নাদিরা খায়নি, কেঁদে ভাসিয়েছে। আমার খুব খারাপ লাগছে নাদিরার জন্য। মাত্র একদিনেই মেয়েটা সবার মনে জায়গা করে নিয়েছে। প্রথমবার আমার আফসোস হচ্ছিল একটা বোন না থাকার জন্য। বিদায় বেলায় আমাকে জড়িয়ে ধরে নাদিরার সে কি কান্না। 10টা নাগাদ বাবা নাদিরাকে নিয়ে বের হন। সেই যে হাসি খুশি মানুষটা বাড়ি থেকে বের হলেন, আর ফিরে এলেন না। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আমার জীবনটা এলোমেলো হয়ে গেল। বাবা যাওয়ার 3 ঘন্টা পর খবর এলো বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে। ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। বাবাকে মা প্রচন্ড ভালোবাসতেন। বাবার মৃত্যুর সংবাদ মা সহ্য করতে পারেননি। মায়েরও স্ট্রোক হয়। তাকে অ্যাম্বুলেন্সে করে সদর হসপিটালে নিয়ে যাওয়ার আগেই মায়ের মৃত্যু হয়। বাবা মায়ের মৃত্যু সংবাদ শুনে নানু বাড়ি দাদু বাড়ির সকলে ছুটে আসে। কান্না আহাজারি চিৎকারে আমাদের শান্ত বাড়িটা অশান্ত হয়ে ওঠে। চারিদিকে শুধু শোকের ছায়া নেমে এসেছিল। আমি তখন বারান্দার এক কোণে নির্বাক হয়ে বসেছিলাম। 2 চোখ শুকনো, কান্নাও যেন গলার কোথাও আটকে গেছে। চোখের সামনে বাবা মায়ের দাফন কাফন সম্পূর্ণ হয়। তবু আমি কান্না করতে পারিনি। কিন্তু আমার বুকে খুব ব্যথা করছিল। বুক ফুঁড়ে হৃৎপিণ্ডটা বেরিয়ে আসতে চাইছিল। সবাই আমাকে বলছিল কান্না করতে, বুক হালকা করতে, কিন্তু আমি পারিনি। 2 দিন বাড়ির পরিবেশ ঠান্ডা ছিল। 2 দিন বাদেই নানুর পরিবার আর দাদুর পরিবারের মধ্যে মত বিনিময় শুরু হলো। চাচা চাচ্ছিলেন আমি যেন তাদের সাথে কানাডা যাই। দাদু চাচ্ছিলেন আমি যেন তার সাথে থাকি। ফুপি আমাকে তার সাথে করে নিজের শ্বশুর বাড়ি নিয়ে যেতে চাচ্ছিলেন। কিন্তু বড় মামা আমাকে তাদের সাথে যেতে দিতে নারাজ ছিলেন। আমারও ইচ্ছে ছিল না তাদের কারো সাথে যাওয়ার। আমিও নানু বাড়িতে চলে আসি। কিছুদিন বাদেই আমার এইচএসসি পরীক্ষা রেজাল্ট দেয়। আমি জিপিএ 5 পেয়েছি। সেদিন নানু বাড়ির সকলের সে কি আনন্দ। বড় মামা আমাকে যশোর কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি করিয়ে দেন। আমার নতুন একটা জীবন শুরু হয়। বাবা মা হারানোর শোক, ব্যস্ততায় পরাগ ভাইয়ের সাথে যে আমার বিয়ে হয়েছিল সেই কথাটাই আমি ভুলে গিয়েছিলাম। কিন্তু কলেজে এসে দেখি বিয়ের দিন পরাগ ভাইয়ের সাথে যে ছেলেগুলো ছিল তাদের মধ্যে একজন পরাগ ভাইয়ের সাথে দাঁড়িয়ে কথা বলছে।
পরে জানতে পারি তিনিও এই কলেজের লেকচারার। তার নাম নীরব, পরাগ ভাইয়ের কলিগ। তিনি আমাকে দেখে মুচকি হাসেন, মজা করে বলেন, কি কপাল আমার, বয়সে 11-12 বছরের ছোট ছাত্রীকে আমার ভাবি ডাকতে হয়। নীরব ভাইয়ের কথায় তখন আমি বেশ লজ্জা পেলাম। আমি জানতাম তিনি আমার টিচার। এরপরও আমতা আমতা করে জিজ্ঞেস করলাম, আপনি এখানে? স্যার একটু অবাক হলেন, চোখ কপালে তুলে বললেন, কেন, পরাগ তোমাকে আমার ব্যাপারে কিছু বলেনি? আমি আবার দ্বিধায় পড়ে গেলাম, কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। ঠিক তখনই সেখানে পরাগ ভাই উপস্থিত হয়। তিনি আমার দিকে রাগে চোখে তাকান, গম্ভীর স্বরে বলেন, ক্লাসে যা। আর যদি বাকিটা বলার আগেই নীরব ভাই পরাগ ভাইয়ের হাত ধরে টেনে নিয়ে গেলেন। যেতে যেতে বললেন, তুই আর ভালো হলি না পরাগ, বউয়ের সাথে কেউ এমন রুক্ষ হয়ে কথা বলে? আমার এমন বাচ্চা বউ থাকলে বিয়ের পর 1 সপ্তাহ রুমের দরজাই খুলতাম না। সারাদিন বউকে কোলে নিয়ে ঘুরে বেড়াতাম, আদরে আদরে ভরিয়ে দিতাম। নীরব ভাইয়ের কথাগুলো স্পষ্ট কানে এলো আমার। আমার শির দ্বারা বেয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। কেটে যায় বেশ কিছুদিন। পরাগ ভাইয়ের সাথে আমার সম্পর্কের কোনো উন্নতি হয়নি। তিনি আমাদের হিসাব বিজ্ঞান ক্লাস নেন। ক্লাস নেওয়ার সময় দুজনের মাঝে মধ্যে চোখাচোখি হয়। তিনি প্রশ্ন জিজ্ঞেস করেন, আমি উত্তর দিই, ব্যাস এতটুকুই। তবে জীবনের এই নতুন অধ্যায়টা বেশ আনন্দময় মনে হচ্ছে। এখানে আমার নতুন অনেকগুলো ফ্রেন্ড হয়েছে। ক্লাস শেষে রোজ সবাই মিলে বসে আড্ডা দিই, গানের কলি খেলি, ফুচকা খাই। রোজকার মতন আজকেও ক্লাস শেষে রুম থেকে বেরিয়েছি। ঠিক তখনই ব্লু কালারের শাড়ি পরিহিত একজন নারী এসে আমার হাতে একটা কার্ড ধরিয়ে দিলেন। লাল রঙের খামে মোড়ানো, ভিতরে সোনালী অক্ষরে লেখা নাম, পরাগ ইহতিসাম ইলাহি অ্যান্ড সুনেহরা সেহরিন চৌধুরী। পরাগ ভাইয়ের পাশে অন্য নারীর নাম দেখে আমার ঠোঁট কাঁপলো না, চোখও ভিজল না, শুধু বুকের ভেতর হাহাকার করে উঠল। কেন উঠলো আমি নিজেও জানি না, তবে এতটুকু বুঝতে পারছিলাম পরাগ ভাইয়ের জন্য আমার মন পড়ছে। কিন্তু নারীটার সামনে সেটা অপ্রকাশিতই রইল। তিনি মুচকি হাসি দিলেন, শান্ত স্বরে বললেন, কলেজে আমাকে ম্যাম বলে সম্বোধন করলেও বাসায় কিন্তু আমাকে ম্যাম বলে ডাকতে পারবে না, ভাবি বলে ডাকবে। ননদের মুখে ভাবি ডাকে না শুনলে ঠিক বিবাহিত বিবাহিত ফিলটাই আসবে না। ম্যামের কথার পিঠে আমি কোনো কথা বললাম না, শুধু মুচকি হাসি দিলাম। কিন্তু হুট করেই আমার বুকের ব্যথাটা বেড়ে গেল, মাথা চক্কর দিয়ে উঠল। দাঁড়িয়ে থাকাটা পাহাড় বয়ে চলার মতো কষ্টকর মনে হলো। আমি ব্যালেন্স হারিয়ে পড়ে গেলাম, তবে নিচে পড়লাম না। মনে হলো কোনো পুরুষালী হাত এসে আমার কোমর আঁকড়ে ধরলো।